যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দা সবকিছু আছে দেখে। এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার, ঠিক না? আমি সজীব ওয়াজেদ জয় বলছি। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব? কেন আমি এই কথা বলছি? আমার অধ্যত্ত মাফ করবেন, কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে, তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন, আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন, পরে আবার তার রায় যখন পছন্দ হয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী। আপনারা যখন যেটা সুবিধা, আপনাদের ঝোলায় অনেক কিছু আছে, সেগুলি বার করেন ম্যাজিশিয়ানদের মতো। এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন, রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয়। মানে একটা মামলার কথা মনে পড়ছে, নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে, তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীর বিরুদ্ধে দিয়েছিল, তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল, আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে। কিভাবে? একটা উদাহরণ থেকে তো আমরা বুঝতে পারি কি হয় এখানে। তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন, আরো অনেক কিছু বলতে পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিএনপির বাড়াবাড়ির জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন, বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করতো, জ্বালাও পোড়াও করতো, তাও না হয় কিছুটা বোঝা যেত উনি বিরক্ত হয়ে বলেছেন। সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললেন বিএনপি বাড়াবাড়ি করলে, মানে বাড়াবাড়ি কোনটা? বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে। আপনি যদি অতীতে লগি বৈঠার কথা, আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা, 96 সনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন, ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করেন 2014 সন নির্বাচনের পরে, এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো 100% হালাল, 100% অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয়। এখানে উনি বাড়াবাড়িটা কি দেখলেন এটা বুঝতে পারলাম। আরেকটা কথা যে বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা? বেগম জিয়া যদি বলতেও বলে, এটা কি যেই 3টা কনসিডারেশনে, মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই 3টা কনসিডারেশনে উনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। একটা হচ্ছে উনি অসুস্থ, আরেকটা হচ্ছে উনি বয়োবৃদ্ধ নারী, আরেকটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে। এই 3টা কনসিডারেশন কি উধাও হয়ে গেছে? উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল, যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না, উনাকে রেফার করা হবে না, বিএনপি উনার মুক্তি চাবে না, বিএনপি উনার আন্ডারে নিয়ে ইলেকশন করতে চাবে না, এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি, তখন আমরা বলতে পারতাম যে না, ওই কারণটা এখন আর নাই। আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। বিএনপি আমলে মাগুরা যে উপনির্বাচন ছিল, একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল। একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল, একটা উপনির্বাচনে কারচুপির জন্য। এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে। সেকেন্ড হচ্ছে যখন সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে, যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান 35 থেকে 40 বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন। হ্যাঁ, 35 থেকে 40 বছর আগে 1923 সালে সবাই এটা বলতো। হ্যাঁ, উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, সবাই বলতো তখন। কিন্তু উনি 35 বছর আগে বিএনপি করতেন। তো 35 বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডারে ইলেকশন করা যায় নাই। আর প্রধানমন্ত্রী উনার জন্মে, উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন, উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুণ্ডের কর্তা, উনার আন্ডারে ইলেকশন করা যাবে? আপনি ওখান থেকে উত্তর খুঁজে নেন। তো আমার একটা কথা কি, দেখেন, সৎ নিয়ত থাকতে হবে। সৎ নিয়ত থাকলে পথ বের হয়, পথ কখনো আটকে থাকে না। ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে। যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনি খেলা হবেতে জিততে পারবেন, খেলা হবে লড়াইটা। কিন্তু বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন, কেউ দিয়েছেন, তার কোনো এরকম হয়েছে? মানে কি এখন উনি কি, আমি শেখ হাসিনার নাম নিচ্ছি না, উনি ভাববেন আমি বিএনপির। আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে, বিশেষ ক্ষমতা আইন হয়েছে, র্যাবের দায় মুক্তি আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এগুলি কি ভালো আইন? এগুলি খারাপ আইন।
তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত 50 বছরে, এরকম প্রায় আপনি 20-30টা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন। এই 20-30টা আইন যখন পাশ হয়েছে 50 বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটার বিপক্ষে ভোট দিতে। আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি? এটা উনি বলতে চাচ্ছেন? নিশ্চয়ই ইচ্ছা হয়েছে। প্রফেসর আসিফ নজরুল, সেটি আপনার ইন্টারপ্রিটেশন, সেটি খারাপ আইন। আওয়ামী লীগের কাছে হয়তো এটি অনেক ভালো আইন, যে যার আপন রুচির বশ। কিন্তু জি ঠিক আছে, আওয়ামী লীগের কাছে ভালো আইন হতে পারে, আওয়ামী লীগ বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি। আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন। আর একটা কথা কি, ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন, আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী, বিএনপি নেত্রী যখন ফাংশন করতে পারতেন, উনাদের একচ্ছত্র আধিপত্য। উনারা, আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে। এখানে এখানে আওয়ামী লীগ নেত্রী, বিএনপি নেত্রী, জাতীয় পার্টি নেত্রী, এমনকি ছোট ছোট দল, রাশেদ খান মেনন, ইনু সাহেব, উনারা ওখানে রাজার মতো দল চালান, এককভাবে দল চালান। আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি, উনিও এককভাবে দল চালান। উনারা নমিনেশন দেন। উনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন, তাদেরকে দেন না, আমার ধারণা। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আচ্ছা, প্রথমে আমি একটা কথা একটু বলে রাখি। দেখেন, আমি যখন কোনো আলোচনায় আসি, খালেদ আপনি খেয়াল করবেন, আমি সবসময় বিএনপি, আওয়ামী লীগ, দুই আমলের কথাই বলি, মানে বোঝানোর চেষ্টা করার জন্য যে সমস্যাটা সিস্টেমে, সমস্যাটা দল স্পেসিফিক না। এবং আমি যখন আওয়ামী লীগের সমালোচনা করি, সাথে সাথে এটাও বলি, বিএনপি যদি এরকম 2টা নির্বাচন করে ক্ষমতা থাকতো, ওরা এর চেয়েও বেশি অত্যাচারী হয়তো হতো। আপনাকে একটু বেশি হার্শ আওয়ামী লীগের প্রতি মনে হয়। বিএনপির প্রতি না হতে পারে, কারণ একটা দল যে 15 বছর ক্ষমতায় আছে, এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতায় আছে, যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন, আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার্শ, ঠিক না? এখন খালেদ, আমার একটা কথা শুনেন, আমি 13 বছর যাবত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, আপনার সম্বন্ধে খারাপ কথা বলি, ধরেন 13 বছর যাবত। আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন, নাকি আপনার অন্য একটা বন্ধু যে 15 বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন? আমাকেই তো বলবেন। এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন? এখন আমি বললাম, খালেদ, ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন, এখন আপনি কি গত যে 15 বছরের অন্যায় গুলা বেশি দেখবেন, নাকি তার 18 বছর আগে? এর আগে যে বিএনপি অন্যায় করেছে, ওটা বিচার তো আওয়ামী লীগ যে 15 বছর করছেই, যে 15 বছর যাবত বিচার করছেই, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। তা আপনি কি ওইটা গিয়ে আবার করবেন, নাকি এই সরকারের আমলে দেখবেন? এটা স্বাভাবিক ব্যাপার। আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দারা সবকিছু আছে। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল এই ব্যাপারটি ঠিক আছে। আপনি যদি 54 সনের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে, হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে, ফ্লোর ক্রসিং এর মাধ্যমে, এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিক না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি তো 70 অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই, আপনি বলেছেন 70 অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো যে কোনো সরকার আজকে যদি, আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায়, কালো আইন, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায়, যেমন র্যাবের দায়মুক্ত আইন, এই ধরনের খারাপ আইন যদি করতে যায়, নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে, তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না। দিস ইজ দ্য প্রবলেম। যে জন্য আমরা বলি, আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা নিয়ে চিন্তা করতে চান, তাহলে আপনি বলে দেন 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে, অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। এটা করে দিলে তো হয়ে যায়। এটা আমরা অনেকবার লিখেছি, বলেছি। এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন 15তম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয়, সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম। আমি একটা কথা আপনাকে বলি, যে যখন আমাদের কিন্তু 72 সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট 1500 সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন।
আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা জিয়াউর রহমান সাহেবের আমলে করা হয়। তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, দেখবেন আমাদের জাজরা আছে না, ওনারা যখন সুযোগ পান আর কি, এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন, 7th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন, ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন, সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন, অত্যন্ত জাস্টিফাইবলি বলেন। কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন? খায়রুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেখে দিলেন কেন? উনি বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানের বিধানটা আনলেন না কেন? আবার বঙ্গবন্ধুর 72 সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। যেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন, হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন, বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে। তা আপনি যখন খায়রুল হক সাহেবকে কথাই বলছি, উনাকে আমরা এত রেসপেক্ট করি, আপনার সামনে যখন সুযোগ আসছে, তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন? দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায়। তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি, তখন আমাদের কাছে মনে হয় যে মানে কি বলবো, আর বলা সম্ভব না, এই দেশে এত রকম আইন আছে, বলা সম্ভব না আসলে, বাট এগুলি খুব অসঙ্গতি। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত, যেরকম 72 সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতা? আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে, সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি, এবং এখানে 70-র অবাধ প্রয়োগ নাই। এই 3টা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি 72 সনের সংবিধানই বেস্ট। এখন এখানে আপনি 70 অনুচ্ছেদ রাখবেন, তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ, তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে, যে কোনো প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী চাইলেও, যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি 72 সংবিধান আমরা ফিরে যাই। এই ত্রুটিগুলা থেকে গেলে আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির প্রধানমন্ত্রী কি করছে সেটা, ওনারা রাষ্ট্রের প্রধান, ওনারা আমাদেরকে এফেক্ট করে। এখন আপনার একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো, তা আপনাকে আমাকে এফেক্ট করে না, এবারে তো তার ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু এটা তো রাষ্ট্র, এটা তো ব্যক্তিগত সম্পত্তি না। আর একটা কথা হচ্ছে, উদাহরণ তৈরি করার দায়িত্ব কার? উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রীদের। প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই, প্রধানমন্ত্রীদের। ওকে, আমার মনে হয় যে আপনার বক্তব্য